আমেরিকাতে ট্রাম্প গভর্নমেন্ট আসার পর থেকে একেবারে যেন হুলস্থুল পড়ে গেছে। আজ আইসি রেড হচ্ছে, কাল ডিপোর্টেশন হচ্ছে, আবার কখনো ট্রাম্প বলছে যে বার্থ রাইটই দেব না। তো এই সব মিলিয়ে সবাই এখন খুবই সন্ত্রস্ত। আর দূরে বাড়িতে বসে তোমরা যারা এখন ভাবছো যে ইউএসএতে আসবে, তাদের মধ্যেও নিশ্চয়ই অনেক প্রশ্ন। তাই আজকে ব্লগে আমি ভাবলাম যে তোমাদের সাথে ট্রাম্পের যে নতুন ইমিগ্রেশন পলিসিস আছে সেগুলো শেয়ার করি। এই পলিসিগুলোর জন্য যারা এখানে ওয়ার্ক পারমিটে রয়েছে তাদের কি ইম্প্যাক্ট হতে পারে, আর যারা ইন ফিউচার এখানে আসে তাদেরই বা কি প্রবলেম হতে পারে, বা তারা কি ইম্প্যাক্ট ফেস করতে চলেছে, সেটাই শেয়ার করব আজকের ব্লগে। আর এমনিতেও আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের কথা তো মানে ছেড়েই দাও, তাদের এখন প্রচণ্ড কঠিন পরিস্থিতি। ইললিগালি এখন ইউএসএতে ঢোকার কথা এখন কেউ চিন্তাও করতে পারে না। তো এই সব কিছুই আলোচনা করব আজকের ব্লগে। তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। ট্রাম্প আসার পরে ইউএসসিআইএস এর ইমিগ্রেশন পলিসিসের মধ্যে যে যে চেঞ্জেসগুলো এসেছে সেগুলোকে আমি তিনটে ভাগে ভাগ করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। তারপর প্রত্যেকটাকে নিয়ে আর কি ফার্দার ডিসকাশনসগুলো করব। প্রথমে বলবো কিছু ইমিগ্রেশন রিলেটেড এনফোর্সমেন্টের কথা, তারপর বলবো ভিসা প্রোগ্রাম চেঞ্জ রিলেটেড কিছু ইনফরমেশন, অ্যান্ড লাস্টলি বলবো ফিজ ইনক্রিজ আর পলিসি ডিলেজ রিলেটেড কিছু ইনফরমেশন। ট্রাম্প প্রথম দিনই শপথ নেওয়ার পর প্রচুর এক্সিকিউটিভ লজ সাইন করেছে, আর সেগুলোর মধ্যে একটা অন্যতম হলো বর্ডার সিকিউরিটি বাড়ানো আর ইমিগ্রেশন পলিসি আরো স্ট্রিক্ট করা। যেই সময় এই জাস্ট ট্রাম্প প্রেসিডেন্ট হলো তার কিছুদিনের মধ্যেই যারা ইন্ডিয়া থেকে এখানে এসেছে, তো এরকম অনেক খবর আছে যে প্যারেন্টসরা আর কি মেনলি এখানে আসে ছেলে মেয়েদের সাথে দেখা করতে, তো তাদের রিটার্ন টিকিট ছিল না বলে জাস্ট নেক্সট ফ্লাইটে বসিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো মানে যারা এখানে আসছে প্যারেন্টসরা, তাদের রিটার্ন টিকিট থাকা মাস্ট। আগেও এটা ছিল, এরকম নয় যে এটা নতুন কোনো রুলস হয়েছে, কিন্তু আগে এতটা হয়তো ওরা চেক করতো না বা দেখতো না। বাট এখন যেহেতু ইমিগ্রেশন পলিসিস অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, তো তাই ইমিগ্রেশনের লোকজনও এখন খুব উঠে পড়ে লেগেছে। আর যখন ইমিগ্রেশন হবে ঢোকার সময় ইউএসএতে এয়ারপোর্টে আর কি চেকিং হবে, তো ইমিগ্রেশনে ঢোকার সময় প্রচুর কোয়েশ্চেন্স করছে, কি কারণে আসছো, কেন আসছো, কবে বাড়ি ফিরবে। ওদের মেন কনসার্ন হচ্ছে কবে বাড়ি যাবে, আর বাড়ি যাওয়ার যেন রাস্তাটা ক্লিয়ার থাকে। ইউএসএতে এসে ইউএসএ থেকে যাব এই চিন্তা ভাবনা যেন না থাকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, জবে থেকে ট্রাম্প আর কি বলেছে যে বর্ডার সিকিউরিটি বাড়াতে হবে, ইমিগ্রেশন আরো স্ট্রিক্ট করতে হবে, তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইসি রেডস অনেক বেড়ে গেছে। তো এই কারণে আর কি যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস আছে তারা প্রচন্ড ভয়ে রয়েছে। এখন তো ফুল রেডস চলছে, অ্যারেস্ট করছিল ফার্স্ট, এখন আবার ডিপোর্টেশনও চালু হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো, শুনেছো যে কয়েকদিন আগে 108 জন ইন্ডিয়ান আনডকুমেন্টেড ইলিগালি যারা ঢুকেছিল তাদেরকে ইন্ডিয়াতে ফেরত পাঠিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ার বিদেশ সচিবের সাথে কথাও হয়ে গেছে যে 18,000 এরকম আনডকুমেন্টেড ইন্ডিয়ানদের ইন্ডিয়া ফেরত পাঠিয়ে দেবে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইললিগালি ইউএসএতে না ঢোকাই সব থেকে ভালো। যারা বলে এরকম যে হ্যাঁ আমি ইউএসএতে পাঠিয়ে দেবো, 5-6 লাখ টাকা লাগবে, প্রচুর গরিব মানুষ আছে যারা নিজের বাড়ি ঘরদোর বিক্রি করে আসে এখানে থাকার জন্য, ভাবে যে এখানে আসলে প্রচুর কিছু ভালো হয়ে যাবে। সেরকম কিন্তু কিছু নয়। যারা লিগালি কাজ করার জন্য এখানে আসছো, শুধুমাত্র তারাই এখানে কাজ করে ঠিকঠাকভাবে থাকতে পারবে। ইললিগালি এখানে ঢুকে এখানে টাকা কামানো এখনকার দিনে এই সিচুয়েশনে দাঁড়িয়ে ভীষণ ডিফিকাল্ট। তো মানে ইন্ডিয়াতে যেখানে ভালো আছো, নিজের ঘর বাড়ি বিক্রি করে 5-6 লাখ টাকা ফালতু লোককে দিয়ে এখানে আসার জাস্ট কোনো মানে হয় না। এছাড়াও মেক্সিকো বর্ডারের কাছে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, আর বর্ডার সিকিউরিটি অফিসার্সরা এখন প্রচুর রকমভাবে অ্যাক্টিভ। তাই ইউএস এর কোনো বর্ডার দিয়েই এন্ট্রি এখন, ইললিগালি এন্ট্রি এখন পসিবল নয়। এতক্ষণ তো বললাম আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস এদের কথা, তো এবার বলছি আমাদের মতো সাধারণ মানুষের কথা, যারা আমরা লিগালি ওয়ার্ক ভিসাতে ইউএসএতে আছি। তো আমাদের ওপরে কিভাবে এই ইমিগ্রেশন পলিসিসগুলো ইম্প্যাক্ট হতে চলেছে। H1B, O1 এইসব ভিসাগুলোতে যারা এখানে কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ইউএসসিআইএস থেকে কোম্পানি ভিজিট চলছে। আইটি কোম্পানিজরাও এতদিন পর্যন্ত প্রচণ্ড লিবারেল ছিল, এমপ্লয়িজদের এই কারণে অফিসে ডাকতো না, যে ওয়ার্ক ফ্রম হোমে কাজ চলে যাচ্ছে যখন। কিন্তু এখন
সব এমপ্লয়িজের আবার অফিসে ডাকছে, এই কারণেই যে কোনো দিন যদি ভিজিট হয় ইউএসসিআইএস থেকে, তাহলে যেন কোম্পানিরও কোনো ইস্যু না হয়। ইউএসসিআইএস এর একটা অনেক বড় রুল হলো এইসব ওয়ার্ক পারমিটে কাজ করতে আসা লোকেদের সাধারণত অফিস থেকে 50 মাইলস ডিস্টেন্সের মধ্যেই থাকতে হয়। যেহেতু কোভিডের সময় থেকে ওয়ার্ক ফ্রম হোম চলছিল, তাই লোকেরা আর অফিসও আসতো না, আর অফিসের 50 মাইলসের এরিয়ার মধ্যে থাকতে হবে এই ক্রাইটেরিয়াটাও ফুলফিল করতো না। এখন থেকে সেই আগেকার সব রুলসগুলো ফিরিয়ে আনার জন্যই এই সব ধরপাকড় আবার শুরু হয়েছে। ভিজিটে যদি তুমি লিগালি থাকো তাহলে তো তোমার কোনো অসুবিধা নেই, জাস্ট কাগজপত্র দেখালেই হবে। বাট যখন ভিজিট করছে তখন আর কি সেই স্পটে যদি প্রেজেন্ট থাকো দেন সব কিছু আরও অনেকটা ইজি হয়, এই আর কি। এরপর আমি যে নেক্সট পয়েন্টটা ডিসকাস করব সেটা হলো ভিসা প্রোগ্রাম চেঞ্জেস। অলরেডি প্রত্যেক বছরের মতো এবছরও সবাই H1B ভিসার জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিয়েছে 2026-এর জন্য। কিন্তু আগে যেটা ছিল যে H1B ভিসা অ্যাপ্লাই করতে গেলে 10 বছরের এক্সপিরিয়েন্স চাই, এই বছরে সেই রিকোয়ারমেন্টটা একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জটা কি? দ্য জব ডেসক্রিপশন নিডস টু বি ম্যাচেস টু দ্য ডিগ্রি অফ দ্য অ্যাপ্লিকেন্ট। মানে হচ্ছে আমি একটা জব পজিশনের জন্য অ্যাপ্লাই করছি, যে এই জব পজিশনে আমি যাব, তার জন্য আমি H1B ভিসাটা অ্যাপ্লাই করছি, যে ইউএসএতে গিয়ে আমি এই জব পজিশনে গিয়ে আমি কাজ করব। তো সেই যে জব পজিশনটার যে নাম বা জবের যে ডেসক্রিপশন, সেটার সাথে আমার একটা ম্যাচিং ডিগ্রি থাকতে হবে, তবেই আমি ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো পুরো সিনারিওটাই অনেকটা ডিফিকাল্ট করে দিচ্ছে, যাতে কম লোক আসে আর কি, আর এদেশের লোকে বেশি চাকরি পায়। এই জিনিসগুলোর ফলে এমপ্লয়াররা যেরকম H1B ভিসা ফাইলিংয়ের সময় প্রবলেম ফেস করবে, তেমনি এই দেশে যারা ক্লায়েন্ট বসে আছে তারাও এমপ্লয়িজ ওঠানোর সময় প্রবলেম ফেস করবে। এমনিতেই তো H1B ভিসার এক্সটেনশন, অ্যামেন্ডমেন্ট প্রচুর ঝামেলা লেগে থাকে। তো সেই কারণে এখানকার ক্লায়েন্টরা এখন H1B ভিসা যতটা পারছে অ্যাভয়েড করার চেষ্টা করছে। গ্রিন কার্ড ছাড়া, জিসি ছাড়া কাউকে নিচ্ছেই না, নতুন কোম্পানিজ বেসিক্যালি নিচ্ছেই না। তো পরবর্তীকালে সিনারিও আরও ডিফিকাল্ট হতে চলেছে, এই হচ্ছে মেন ব্যাপার। এছাড়াও ভিসা প্রোগ্রামের মধ্যে যে চেঞ্জেসগুলো এসেছে সেটা হলো যারা ট্যুরিস্ট ভিসাতে এই দেশে আসে, তারপর অনেকেই ট্যুরিস্ট ভিসাতে থাকতে থাকতে নিজেদের ভিসাকে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করার চেষ্টা করে। তো এই যে কনভার্সন প্রসেসটা, এটা আরও অনেক কমপ্লিকেটেড করে দিয়েছে। ট্যুরিস্ট ভিসা থেকে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করার জন্য আগে যা যা এভিডেন্সেস দিতে হতো, এখন তার থেকে আরও অনেক বেশি কিছু দিতে হবে। এছাড়াও আগে একটা ভালো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাংকে কিছু একটা লামসাম অ্যামাউন্ট অফ টাকা তার আছে, এটা দেখাতে হতো, এখন আরও বেশি দেখাতে হবে। তো দিস আর দ্য চেঞ্জেস। আমার ডিসকাশনের একেবারে অন্তিম পর্বে আমরা চলে এসেছি, আর এখানে আমার লাস্ট পয়েন্ট যেটা ডিসকাস করার সেটা হলো ফি ইনক্রিজ অ্যান্ড পলিসি ডিলে। এটা মানে কি? ইউএসসিআইএস এর আন্ডারে যতগুলো কাজ হয় সেই সব কটা কাজের জন্য এখন ফিজটা অনেকটাই বেড়ে গেছে, আর প্রত্যেকটা কাজ এখন অনেকটাই ডিলেতে যাচ্ছে। যেমন ধরো, খুব একটা সিম্পল এক্সাম্পল দিই, H1B ভিসার এক্সটেনশন। মানে প্রথমে কারোর একটা লটারিতে H1B ভিসা উঠলো, তো তাকে খুব কম করে 3 বছরের জন্য ভিসা দেয় আর কি। এরপর যখন 3 বছর শেষ হয়ে যায়, আমরা তো যারাই আর কি ইউএসএতে আছে তারা তো এখানেই থাকে, তো তখন পরবর্তী 3 বছরের জন্য আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এই যে এক্সটেনশন অ্যাপ্লাই করছে, তার জন্য আবার ফিজ চাই আর কি। তো এই ইউএসসিআইএস এর যে কোনো কাজে এই ফিজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, সেটা এক্সটেনশন বলো, অ্যামেন্ডমেন্ট ফাইলিং বলো, মানে এক স্টেট থেকে অন্য স্টেটে মুভমেন্টের সময় অ্যামেন্ডমেন্ট ফাইল করতে হয়, তো সেই অ্যামেন্ডমেন্ট ফাইলিং, প্রিমিয়াম ফাইলিং, প্রত্যেকটা কেসেতেই ফিজটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর এই যে প্রসেসগুলো অনেকটা লেন্দি হয়ে গেছে, মানে ইউএসসিআইএস এখন কাজ করছে কি করছে জানা যাচ্ছে না আর কি। যেই অ্যাপ্লাই করছে তার এক্সটেনশন 1 বছর হয়ে যাচ্ছে, আসছে না, কাউকে এই কারণের জন্য ফিরে যেতে হচ্ছে। তো অলমোস্ট সব মিলিয়ে আর কি পুরো প্রসেসটা খুব ঘেঁটে রয়েছে। এরপর বলি একটা নতুন চেঞ্জ যেটা এসেছে সেটা হচ্ছে স্ট্যাম্পিং প্রসেসের মধ্যে। আগে H1B ভিসা স্ট্যাম্পিং করানোর জন্য আর কি
48 মাসের একটা গ্যাপ ছিল। তো সেই সময়ের মধ্যে গেলে ড্রপবক্স ইজিলি পাওয়া যেত। বাট এখন যে নতুন রুল চেঞ্জ হয়েছে সেটাতে H1B ভিসা যে 3 বছরের পিরিয়ডটা যে শেষ হয়ে যাচ্ছে তারপর তো এক্সটেনশন দিচ্ছে, ওই যে এক্সটেনশন এলো তখন যবে থেকে ভিসা শেষ হয়েছে তার পরবর্তী 1 বছরের মধ্যে ইন্ডিয়াতে গিয়ে যদি কেউ স্ট্যাম্পিং করায় তবেই সে ড্রপবক্সের ফেসিলিটিটা পাবে। আর যদি সেটা না করাতে পারে, মানে আগে যেটা 48 মাস ছিল সেখান থেকে 12 মাস করে দিয়েছে, আর যদি সে না করাতে পারে 12 মাসের মধ্যে, তাহলে তাকে আবার সেই ইন্টারভিউ, বায়োমেট্রিক, এভরিথিং যেটা আমরা প্রথমবার স্ট্যাম্পিং করার সময় করে এসেছিলাম সেই সব কিছুর মধ্যে দিয়ে আবার যেতে হবে আর কি। আর আরেকটা বড় যেটা ছিল খবর, যে ট্রাম্প আসার পরে বার্থ রাইট তুলে দিয়েছিল। প্রথমে সেই এক্সিকিউটিভ অর্ডারটাও সাইন করেছিল যে বার্থ রাইট দেবো না, ফেব্রুয়ারি 19 তারিখের পর থেকে যারা এখানে জন্মাবে তারা আমেরিকান সিটিজেন হিসেবে গণ্য হবে না বা আমেরিকান পাসপোর্ট পাবে না। কিন্তু সেটার উপরে কোর্ট থেকে ডিরেক্ট স্টে অর্ডার এসে গেছে ফর লং পিরিয়ড অফ টাইম। কতদিন সেই স্টে অর্ডার উঠবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তো আপাতত সেটা হচ্ছে না, যারা এখানে জন্মাচ্ছে তারা এখানকার সিটিজেনশিপ পাবে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই টপিকটার উপরে একটা ব্লগ বানাই, আর ফাইনালি আজকে মোটামুটি যা যা ভেবেছিলাম সেগুলো সবই কভার করেছি। তো আজকের ব্লগটা এই অবধিই থাকুক। তাও তোমাদের মধ্যে যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটা কমেন্টে জানিও, আমি যতদূর জানি ততদূর অবধি তোমাদের কোয়ারি সলভ করার চেষ্টা করব। তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর যার এই ব্লগটা যাদের সুবিধা হবে দেখলে তো তাদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।